জার্মানি এবং নেদারল্যান্ড বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নিলেন। এটা কোনো আসলে দুর্ঘটনা নয়, একেবারে প্রত্যাশিত একটা ঘটনা। যদিও এটাকে অনেকে অপ্রত্যাশিত ঘটনা বলেছেন বা অ্যাক্সিডেন্ট বলেছেন, কিন্তু আমার কাছে এটা প্রত্যাশিত একটা ব্যাপার। এটা আসলে হওয়ার কথাই ছিল। আচ্ছা, প্রথমে জার্মানির ব্যাপারটাই আসি। জার্মানি আসলে এই বিশ্বকাপে কেমন খেলেছেন? প্রথম ম্যাচে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুরাশাওয়ারের বিপক্ষে 7-1 গোলে জিতেছেন, বিশাল ব্যবধানে জিতেছেন। তারপরে সবার মনে হলো যে বিশ্বকাপে মনে হয় এবার জার্মানি আগের মতো কামব্যাক করেছে, দারুণ কিছু করবেন। সেই আশায় বাংলাদেশের সমর্থকেরা তো একেবারে আশায় বুক বেঁধেছিলেন বলা যায়। তারপরের ম্যাচে আসলে আইভরি কোস্টের বিপক্ষে 2-1 গোলে জিতেছেন খুব কষ্ট করে। তারপরে আবার ইকুয়েডরের বিপক্ষে 2-1 গোলে হেরে গেলেন। মোট কথা বলা যায় যে 2018 এবং 22 বিশ্বকাপে জার্মানি আসলে গ্রুপ পর্ব থেকে বাদ গিয়েছিলেন। এবারের অর্জনটা হলো যে গ্রুপ পর্বে কুরাশাওয়ার বিপক্ষে আসলে 7-1 গোলে জেতার পরে ব্রাজিলের সমর্থকদেরকে একটু জাস্ট কষ্ট দিয়েছেন, এর থেকে বেশি কিছু অর্জন করতে পারেননি, বা সেই ক্যাপাবিলিটি তাদের এখন পর্যন্ত আবার ফিরে আসেনি। এটা একেবারে পিওর সত্য কথা। মোট কথা, জার্মানিতে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিলেন। এটা একটা প্রত্যাশিত ঘটনা বলতেই পারেন। প্যারাগুয়ে অথবা যে কোনো টিমের সাথেই হোক, জার্মানি যে কোনো মুহূর্তে আসলে হারতেই পারেন। তারা এমন কোনো টিম বা আগের সেই ফর্মে ফিরে যাননি, এটা একেবারে বাস্তব কথা। আচ্ছা, এখন নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচটাতে আসেন। নেদারল্যান্ডস কিন্তু প্রথম হাফ একেবারে ফুল ডমিনেট করে খেলেছেন মরক্কোর বিপক্ষে, কিন্তু ম্যাচের 78 মিনিটে গ্যাপকো যখন আসলে ডেডলাইন ভেঙে গোল করলেন, তখন মনে হলো যে মরক্কো সম্ভবত বিদায় নিচ্ছেন। কিন্তু নাটকীয়তার তখন অনেক কিছুই আসলে বাকি ছিল। অতিরিক্ত সময়ের একেবারে শুরুতেই ইসা দিয়ক যেভাবে হেডে গোলটা করেছেন, জাস্ট আনবিলিয়েবল একটা গোল ছিল, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একেবারে বলা যায় যে আনবিলিয়েবলের থেকে, অর্থাৎ অবিশ্বাস্যর থেকেও যদি বেশি কিছু থাকে, সেটা আসলে বলা যায় এমন দলের বিপক্ষে, অর্থাৎ নেদারল্যান্ডের মতো শক্তিশালী দল এর বিপক্ষে এই মুহূর্তে গোল করা আসলে চারটিখানি কথা নয়। তবে শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে কিন্তু হেরে গেছেন নেদারল্যান্ডস। মোটামুটি অনেক নাটকীয়তা হয়েছে। ইয়াসিন বুনো দারুণ আসলে পারফরমেন্স করেছেন। একেবারে এই শটটা যদি ঠেকিয়ে না দিতেন, নিশ্চিত বলা যেত না হয়তো বা মরক্কো হারতেই পারতো। এখানে একটা বিষয় দেখেন, এই দুই ম্যাচে কিন্তু জার্মানি এবং নেদারল্যান্ডসকে সবাই ফেভারিট হিসেবে মনে করেছেন। অনেক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ যারা সমর্থক আছেন, তারাও কিন্তু জানেন যে এখানে জার্মানি জিতবেন প্যারাগুয়ের বিপক্ষে এবং নেদারল্যান্ড জিতবেন আসলে মরক্কোর বিপক্ষে। ফেভারিট জার্মানি এবং নেদারল্যান্ডস। কিন্তু কেন? ধরেন নেদারল্যান্ডসের কথাই ধরি, নেদারল্যান্ডসের ফিফা র্যাঙ্কিং কিন্তু 8, অপরদিকে মরক্কোর ফিফা র্যাঙ্কিং 7। এই হিসাব করলে তো মরক্কোই এগিয়ে থাকে। তাছাড়া মরক্কো কিন্তু কাতার বিশ্বকাপে চতুর্থ হওয়া টিম এবং নেদারল্যান্ডের থেকে ফার বেটার পারফরমেন্স করেছিলেন। তারপরেও নেদারল্যান্ডকে আসলে ফেভারিট ধরা হয় একটাই কারণে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস আসলে ইউরোপীয় টিম, এবং ইউরোপীয় টিমের বিপক্ষে যখন লাতিন আমেরিকার টিম, আফ্রিকার টিমগুলো খেলেন, তখন বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই মনে করেন যে ইউরোপের যে টিমটা আছে সেটাই আসলে ফেভারিট। এটা বলতে পারেন যে একটা মিডিয়ার হাইপ, অথবা সবার একটা ধারণা যে ইউরোপের টিমগুলো আসলে ফার বেটার খেলে আফ্রিকা অথবা লাতিন আমেরিকার টিম থেকে। কিন্তু এখন দেখেন, এই যে রানিং ম্যাচগুলোতেও মরক্কো আফ্রিকার টিম নকআউট পর্বে, অর্থাৎ রাউন্ড অফ 16-তে কোয়ালিফাই করলো। আবার প্যারাগুয়ে লাতিন আমেরিকার টিম কোয়ালিফাই করলো। এর আগে লাতিন আমেরিকার আরেক টিম ব্রাজিল কোয়ালিফাই করলো। এক কথায় আস্তে আস্তে যে ইউরোপীয় টিমগুলোর দাপট ছিল আগে, সেটা কিন্তু কমে আসতেছে এবং ভবিষ্যতে আরো কমবে। অর্থাৎ ইউরোপ, আমেরিকা বা লাতিন আমেরিকা বা আফ্রিকা, এগুলোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ইউরোপীয় টিম বেশি, সেজন্য তারা হয়তো বা হাইপে একটু বেশি থাকবে। কিন্তু এই যে ভুল ধারণাগুলো আছে যে ইউরোপের টিম হলেই আসলে লাতিন আমেরিকা অথবা আফ্রিকার টিমগুলোর বিপক্ষে ফেভারিট থাকবে, এই ভুলগুলো যত দিন যাবে ততই ভেঙে যাবে। এখন দেখেন, জাপান, প্যারাগুয়ে, মরক্কোর মতো টিমগুলো যারা ইউরোপের বাইরে আছেন অনেক ভালো করতেছেন এবং ভবিষ্যতেও আরো ভালো করবেন, এবং ইউরোপীয় টিমগুলোর যে হাইপ সেটা আস্তে আস্তে কমবে, এটা নিশ্চিত থাকেন।